নমস্কার। আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার। আজ আমরা এমন এক সত্যি ঘটনার গভীরে যাব যা এক ঘোর যুক্তিবাদীর জীবনের সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছিল। এই কাহিনীটা আমাদের ভাবতে বাধ্য করে যে বিজ্ঞানের জগতের বাইরেও কি এমন কোনো বাস্তবতার অস্তিত্ব আছে যা আমাদের বোধের অগম্য। চলুন সেই রহস্যময় জগতের দরজাটা একটু খুলে দেখা যাক। এই কথাটা গল্পের বর্ণনাকারী নিজের। একবার ভাবুন, একজন মানুষ যিনি একটা বিজ্ঞান ক্লাবের প্রেসিডেন্ট, যিনি সারা জীবন ধরে ভূত প্রেত আর কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে এসছেন, তার মুখ থেকে যখন এমন কথা শোনা যায় তখন বুঝতে হবে আতঙ্কটা কতটা গভীরে পৌঁছেছিল। এটা কিন্তু সাধারণ ভয় নয়, এটা হলো একটা স্থায়ী ক্ষত যা তার আত্মাকে আজও তাড়া করে ফেরে। মোনার গল্পটা শুরু হওয়ারও কিন্তু অনেক আগে থেকে। পাড়ার মোড়ের ওই দোতলা বাড়িটা, ওটা যেন নিজের দুর্ভাগ্য নিজেই লিখে রেখেছিল। বাড়িটা যেন এক জীবন্ত অভিশাপের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল বছরের পর বছর। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? মাধব কাকুর আত্মহত্যাটা শুধু একটা দুঃখজনক ঘটনা ছিল না, ওটা ছিল একটা অশুভ চক্রের শুরু। আর উনি যে সুইসাইড নোটে লিখে গেছিলেন, কাউকে শান্তিতে থাকতে দেব না, এই কথাটা যেন বাড়িটার দেয়ালে খোদাই হয়ে গিয়েছিল। আর দেখুন কি আশ্চর্য, কথাগুলো অক্ষরে অক্ষরে ফলেছিল। প্রায় 2 বছর বাড়িটা একেবারে শ্মশানের মতন নিস্তব্ধ হয়ে পড়েছিল। তারপর একদিন হঠাৎই শোনা গেল বাড়িটা বিক্রি হয়ে গেছে। নতুন বাসিন্দা হয়ে এলো মনা আর তার বয়স্ক মা। কিন্তু ওদের চালচলন এতটাই অদ্ভুত আর রহস্যময় ছিল যে পাড়ার লোকেদের মনে সন্দেহ আর কৌতূহল দুটোই যেন দিন দিন বাড়তে শুরু করেছিল। বর্ণনাকারী, যিনি কিনা যুক্তির বাইরে কিচ্ছুটি মানতেন না, এক পূর্ণিমার রাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। পাশের বাড়ির জানলা দিয়ে তিনি যা দেখলেন তা তার এতদিনের গড়ে তোলা যুক্তির সৌধকে এক মুহূর্তের মধ্যে যেন ধুলোয় মিশিয়ে দিল। একবার ভাবুন দৃশ্যটা। প্রথমে ধারালো কিছু দিয়ে নিজের হাত কাটল, তারপর সেই তাজা রক্ত একটা পিতলের বাটিতে ঢেলে একটা বিদঘুটে কুৎসিত মূর্তির গায়ে মাখিয়ে দিল। এটা কোনো সাধারণ পুজো ছিল না, এটা ছিল কোনো ভয়ঙ্কর অশুভ শক্তিকে ডাকার একটা প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি ছিল জানেন? শেষ ধাপটা, যখন মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে ঘরের অন্ধকার থেকে সত্যি সত্যি একটা ছায়ার মতো অবয়ব বেরিয়ে এলো। মোনার ওই ফিসফিস করে বলা কথাগুলোই ছিল সবচেয়ে বড় প্রমাণ। তার মানে সে একা ছিল না, তার ডাকে সাড়া দিয়ে অন্য কোনো জগৎ থেকে কেউ একজন এসেছিল সেই রাতে। আর সেই রাতের পর থেকে বর্ণনাকারী বুঝে গিয়েছিলেন তিনি এক ভয়ঙ্কর রহস্যের সাক্ষী হয়ে গেছেন। এরপর থেকেই পাড়াতে কেমন যেন ছোটোখাটো অঘটন লেগেই থাকত। কিন্তু তারপর এলো সেই দিনটা যা আগের সমস্ত ভয়কে এক নিমেষে ছাপিয়ে গেল। এক রবিবারের দুপুরে গোটা পাড়া একটা তীব্র নারকীয় চিৎকারে একেবারে থমকে দাঁড়িয়ে গেল। পাড়ার লোকেরা দেখল মনার দোতলার ঘরের জানলা দিয়ে গনগনে আগুন আর কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া বেরোচ্ছে। আর সেই আগুনের শিখাকেও ছাপিয়ে ভেসে আসছিল একটা তীব্র যন্ত্রণাকাতর চিৎকার, যা কোনো মানুষের গলার স্বর বলে মনেই হচ্ছিল না। এই দৃশ্যটা কল্পনা করাও কতটা কঠিন ভাবুন। ঘরের ভেতরে মনা দাউ দাউ করে জ্বলছে, তার শরীরের মাংস পুড়ে গলে পড়ছে, হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। অথচ সেই অবস্থাতেও সে ঘরের মধ্যে ছুটে বেড়াচ্ছে আর জানোয়ারের মতো গর্জন করছে। এটা কোনো মানুষের বাঁচার চেষ্টা ছিল না, ছিল এক অমানসিক শক্তির আস্ফালন। আগুনের ওই লেলিহান শিখার মধ্যে থেকে ভেসে আসা এই কথাগুলো, ওগুলো শুধু তার শেষ চিৎকার ছিল না, ছিল এক অশুভ ভবিষ্যৎবাণী। সে যেন মৃত্যুর মুখ থেকে দাঁড়িয়ে ঘোষণা করে দিচ্ছিল যে এই গল্পটা এখানেই শেষ হচ্ছে না। হাসপাতালে 5 দিন নরক যন্ত্রণা ভোগ করার পর মনা মারা গেল। পাড়ার সবাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই ভাবল, যাক বাবা, অভিশাপটা শেষ হলো তাহলে। কিন্তু তারা তখনও জানত না যে আসল আতঙ্কের তো সবে শুরু হতে চলেছে। এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে পরিস্থিতি ঠিক কতটা বদলে গিয়েছিল। বেঁচে থাকতে মনার অশুভ শক্তিটা ছিল সীমাবদ্ধ, অনেকটা আগ্নেয়গিরির মতো সুপ্ত। কিন্তু মৃত্যুর পর সেই শক্তিটা যেন মুক্তি পেয়ে গেল। আর তার প্রথম ও প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো কে? বর্ণনাকারী আর তার পরিবার। এরপর থেকে বর্ণনাকারীর জীবনটা একটা জীবন্ত নরকে পরিণত হলো। এই ঘটনাগুলো কোনো মনের ভুল ছিল না, ছিল তার প্রতি রাতের বাস্তব। ঘুমের মধ্যে দেখছে একটা ছায়ামূর্তি তার উপর ঝুঁকে আছে, তালা দেয়া ছাদে পচা খাবার পড়ে থাকছে। এই ব্যক্তিগত আর লাগাতার আক্রমণগুলোই তার পরিবারকে একসময় বাধ্য করল বিশেষজ্ঞের সাহায্য নিতে।
যখন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল তখন শেষ চেষ্টা হিসেবে বর্ণনাকারীর পরিবার যোগাযোগ করল অমলেন্দু চক্রবর্তী নামে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাথে। আর তিনি এসে যা উদ্ঘাটন করলেন তা ছিল রীতিমতো হাড় হিম করে দেওয়ার মতো। অমলেন্দু বাবু তার সব আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করলেন। এই যে যন্ত্রটার কথা বলা হচ্ছে, এটা এমন সব শব্দতরঙ্গ রেকর্ড করতে পারে যা আমাদের সাধারণ কান শুনতে পায় না। আর সেই রাতেই যন্ত্রটা রেকর্ড করলো এক তীব্র আর্তনাদ, আর ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ল একটা চলন্ত ছায়ামূর্তি। এটাই ছিল অমলেন্দু বাবুর শেষ কথা, তার চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যা বললেন তার সহজ মানে হলো মনার আত্মা মুক্তি পায়নি। তার তীব্র ঘৃণা আর অতৃপ্ত আকাঙ্ক্ষা তাকে জীবিত আর মৃতর জগতের মাঝখানে এক ভয়ঙ্কর সত্তা হিসেবে আটকে রেখেছে। আর এখন তার একটাই লক্ষ্য, বর্ণনাকারীর শরীরটাকে দখল করা। অমলেন্দুবাবু পরিষ্কার জানিয়ে দিলেন যে এই শক্তিশালী আত্মাকে ধ্বংস করা তার ক্ষমতার বাইরে। তিনি শুধুমাত্র একটা গৃহবন্ধন করে দিতে পারেন, মানে এক বিশেষ মন্ত্রের সাহায্যে বাড়িটাকে বেঁধে দেওয়া, যা ওই অশুভ শক্তিকে বাইরে রাখবে। কিন্তু এটাও ছিল একটা অস্থায়ী সমাধান, কোনো স্থায়ী মুক্তি নয়। আর এখানেই এই গল্পের সবচেয়ে মর্মান্তিক আর ভয়ঙ্কর দিকটা। এত কিছুর পরেও বর্ণনাকারী কিন্তু মুক্তি পাননি। তিনি মানসিকভাবে সেই আতঙ্কের সঙ্গেই যেন বাধা পড়ে গেছেন। তিনি এখন প্রতি রাতে অপেক্ষা করেন পাশের বাড়ির জানলায় ওই ভৌতিক দৃশ্যটা আবার দেখার জন্য। আতঙ্কটা এখন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, একটা রুটিন যা হয়তো আমৃত্যু তার সঙ্গী হয়েই থাকবে। আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।